সেটা হলো ওই দিকটা নিয়ে বেশি ভাবি, ওই অন্ধকার দিকটা নিয়ে আমরা বেশি ভাবি। কেন ভাবি? একটা গল্প দিয়ে বলি। সকালবেলা অনেক ভোরবেলা এক চোর বের হয়েছে চুরি করতে, এক নামাজি বের হয়েছে নামাজ পড়ার জন্য অনেক সকালে। তো ওরা তাড়াহুড়ো করে যাওয়ার সময় ধাক্কা খাইছে। চোরটা নামাজিকে দেখে বলতেছে, আরে বাবা, এই তো আমার থেকেও বড় চোর, কত সকাল সকাল ঘুম থেকে উঠছে, কালকে আরো আধা ঘন্টা আগে উঠতে হবে, তার সাথে কম্পিটিশন দিতে হবে। যে নামাজি সে ভাবতেছে, ওরে বাবা, আমি নিজেকে অনেক নামাজি মনে করতাম, এটা আমার থেকে বড় নামাজি, কালকে আমাকে আরেকটু আগে উঠতে হবে, আমি তার আগে মসজিদে যাব। অর্থাৎ প্রত্যেকটা মানুষ যেরকম সে আরেকজনকে ওটা দিয়ে জাজ করে। তো আমরা যখন হুমায়ুন আহমেদ নিয়ে বলি, যেমন হুমায়ুন আহমেদের একটা জিনিস কি শুনি, উনি শাওনকে বিয়ে করছেন, এটা নিয়ে আমার দুঃখ। কেন হুমায়ুন আহমেদ শাওনকে বিয়ে করলো? আরে ভাই, হুমায়ুন আহমেদের এত এত সৃষ্টি যা আমাদের মন ভালো করে দেয়, যা আমাদের কাঁদায়, আমাদের খুব কষ্টের সময় তার সৃষ্টিগুলো আমাদের সঙ্গে থাকে। এই কৃতজ্ঞতা আমাদের থাকবে না? এই কৃতজ্ঞতা বোধটা আমাদের থাকবে না? আপনি দেখি ভাই লিখেন তো, অপেক্ষার মতো একটা উপন্যাস লিখেন তো, আপনাকে 100 বিয়ে করার অনুমতি দেওয়া হবে। হ্যাঁ, আপনাকে একজন শাওন কেন বিয়ে করতে চাইবে ভাই? আপনি এমন কে? আমি এইভাবে করে ভাবি, পার্সোনালি এইভাবে করে ভাবি। বরঞ্চ যারা ওইটা নিয়ে বেশি নাড়াচাড়া করে, আমার মনে হয় তাদের মধ্যে একটা সূক্ষ্ম বেদনা কাজ করে, শাওন কেন আমার হলো না। হতে পারে। ওই জন্য যারা গ্রেট ম্যান, তাদের অন্ধকার দিকগুলো নিয়ে ভাববেন না, এটা প্রকারান্তরে আপনার ক্ষতি করবে। কারণ তার সম্পর্কে আপনি অনেক আজে বাজে কথা বললে সত্যি তার কিছু এসে যায় না। তার যে আলোকিত দিকগুলো, তার যে ভালো দিকগুলো, সেই ভালো দিকগুলোকে অনুসরণ কিংবা অনুকরণ করার চেষ্টা করেন, আপনার বেশি লাভ হবে। পছন্দের কোন একটা গান গলা ছেড়ে গাইতে পারেন মাঝে মধ্যে, এতে কিন্তু মন ভালো হয়, হয় না? কিংবা পছন্দের কোন একটা কবিতা আপন মনে আবৃত্তি করতে পারেন, এতে কিন্তু মন খুব ভালো হয়। তবে ঘরের জানলা দরজা বন্ধ করে করলেই ভালো আর, তাহলে আর কেউ সেটাতে আহত হলো না, কারো কানে আহত হলো না, অসুবিধা কি? আমাদের এক বন্ধু ছিল, না ওর নামটা না বলি, আমার খুব ক্লোজ ফ্রেন্ড। ওর ধারণা ছিল ও অনেক সুন্দর গান করে। ও যে কি করতো ভাই, ওর কণ্ঠে একদিন পাখি উড়ে শোনার পর থেকে আমি আর শুনি না গানটা, আমার কাছে মনে হচ্ছে কি বিশ্রী গানটা, এরকম। কিন্তু সে শোনাতোই, ধরে ধরে শোনাতো, এবং তার গান শুনলে সে আমাদের খাওয়াতো, এরকম একটা বিষয় ছিল। খুবই মজার মানুষ, বুঝছেন, খুবই মজার মানুষ। কিন্তু বেচারার কণ্ঠ নাই, কিন্তু সে গান গেয়ে খুব খুশি হতো। এবং একটা সময় সে আমাদের আবৃত্তি যন্ত্রণার মধ্য দিয়েও নিয়ে যায়। তার ধারণা ছিল সে খুব ভালো আবৃত্তিকার। তো একদিন আমাদেরকে এসে বলে, আমাকে এসে বলে, দোস্ত একটা কবিতা নির্মাণ করলাম কালকে, খুব সুন্দর হয়েছে। তাহলে সুন্দর হয় না দোস্ত, প্লিজ। না না না, তুই শুনলে তুই মুগ্ধ হয়ে যাবে। আমি মুগ্ধ হয়েছি। সম্ভবত ওর কানে কোনো সমস্যা ছিল, ও বুঝতোই না জিনিসটা আসলে কোন দিকে চলে যাচ্ছে। রেলগাড়ি রেল লাইন থেকে একদম নেমে টেমে কোন সাগরে চলে গেছে, মানে বিশাল একটা সমস্যা ছিল। তো ও এক মানে খুব পিড়াপিড়ি শুরু করলো, দোস্ত শুনতেই হবে তোকে, এটা শোন, কসম এটা অনেক ভালো হয়েছে, আমি শুনছি, রেকর্ড করে শুনছি, আমার খুব ভালো লাগছে। তখন আমি বললাম, দোস্ত তুই কি খাবি বল, আমি খাওয়াবো, শুনাইস না। মানে না, শুনতে হবে। আচ্ছা শুনি, আমি একটু নমুনা দিই, মানে আমার এখনো মনে পড়ে ও কিভাবে করছিল। আজিয়ে প্রবাদের অবির কর, কেমনে ফসিল প্রাণের পর, কেমনে ফসিল গুহার আধারে প্রভাত ফকির গান। থাম বেটা, হার্ট অ্যাটাক হয়ে যাবে। আপনারা বিশ্বাস করেন বা না করেন, সে এভাবেই করতো, সত্যি সত্যি। এত, আর ওর আবেগ অনেক বেশি ছিল, ও 5-6টা ছ্যাঁকা খাইছে। ও গিয়ে অ্যাপ্রোচ করতো, আমি তোমাকে ভালোবাসি, ততক্ষণে শেষ, ভালোবাসা শেষ, এরকম। তা আমার বন্ধুটা কখনো কেয়ার করতো না তাকে কে কি বলতেছে। তার ওই গানটা গেয়ে কিংবা কবিতা আবৃত্তি করে তার ভালো লাগতো, তার মনটা খুশি হতো, এবং সে এটাই করতো। সে কখনো পরোয়া করতো না কে তাকে কি বলতেছে। আমি তাকে স্যালুট করি। আচ্ছা, জীবনের সকল ক্ষেত্রে দুই ধরনের মানুষ অ্যাভয়েড করবেন। এক,
অতি পণ্ডিত, 2 অতি বুদ্ধিমান, যারা বেশি বোঝেন। বিশ্বাস করেন আমি লাইফে আমি তো অনেক মানুষের সঙ্গে মিশছি, আমি এই ধরনের পাবলিককে কোনোদিন কোনো কিছু করতে পারছি আমি দেখি নাই। এরকম একটা কিছু করতে পারে না এবং আপনাকেও আটকায় রাখবে, আপনাকেও বাধা দিবে, দরকার নেই তাদের সাথে মেশার। যে আপনাকে কোনো একটা কাজে সহযোগিতা করতে পারবে না তাকে কখনোই বলতে দিবেন না যে কাজটা আপনি করতে পারবেন না। যে আপনাকে কোনো একটা কাজে সহযোগিতা করবে না তাকে কখনোই বলতে দিবেন না যে আপনি কাজটা করতে পারবেন না, তাকে অ্যাভয়েড করেন। এই ধরনের মানুষ খুব ক্ষতি করে। ক্লান্তি জিনিসটা কি? ক্লান্তি হচ্ছে একটা মানসিক কল্পনা। কেন বলি, আমি উদাহরণ দিয়ে বলবো। আমি যেভাবে ক্লান্তিটাকে দেখি, বেশিরভাগ সময় ক্লান্তিটা হচ্ছে মানসিক, শারীরিক না। এবং আমরা যে অনেকে পরিশ্রম করতে পারি না শারীরিক কারণে না, কিন্তু মানসিক কারণে। যারা অনেক কাজ করে, অনেক খাটে, তারা বেশিরভাগ কিন্তু ফিজিক্যাল ফ্লো থেকে খাটতে পারে না, মেন্টাল ফ্লো থেকে খাটে। মেন্টাল ফ্লো আপনাদের উদাহরণ দিয়ে বলি। আমার অসম্ভব প্রণম্য একজন অভিনেতা যাকে আমি মনে মনে প্রণাম করি, সৌমিত্র চট্টোপাধ্যায়। ওনার মুভিগুলো তো দেখেন না, সৌমিত্রের মুভিগুলো। ওনার বয়স কত সৌমিত্রের? 84, 84। উনি এখনো এই বয়সেও সারাদিন শুটিং করেন, সন্ধ্যাবেলা বাসায় ফিরে পড়াশোনা করতে বসেন, এরপর লেখালেখি করতে বসেন। ওনার ঘুমাতে ঘুমাতে 2টা বাজে, 2:30 বাজে। এরকম একটা মানুষ যদি এতটা পরিশ্রম, আবার উনি ভোরবেলা ঘুম থেকে ওঠেন, ঘুম থেকে উঠে হাঁটতে যান উনি, সৌমিত্র। এরকম একটা মানুষ যদি এতটা পরিশ্রম করতে পারে, আপনার আমার বয়স তো আর অত না ভাই। আমরা যে পরিশ্রমটা করতে পারি না, আমরা ভাবি আমরা পরিশ্রম করতে পারবো না, সেজন্য আমরা করতে পারি না। ক্লান্তিতে ছিলাম। ক্লান্তি কেন মানসিক ব্যাপার আমি উদাহরণ দিয়ে বলি। ধরেন আপনি খুব ক্লান্ত, আপনি কাজ করতে পারছেন না। তখন যদি আপনার কোনো বন্ধু বলে, বন্ধু চল শপিং করতে যাবি, কিংবা আপনার প্রিয় মানুষটা বলে চলো দেখা করি, সব ক্লান্তি শেষ, দৌড়। হয় না এরকম? তার মানে আপনি কিন্তু আসলে ক্লান্ত না। আপনি হয়তোবা সেই কাজটা করতে করতে আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দিচ্ছে ইউ আর টায়ার্ড, ইউ আর টায়ার্ড। নামাজ হচ্ছে, সরি আজান দিচ্ছে, আজান একটু কিছুক্ষণ বিরতি দিই। আজান আজান না? আচ্ছা, তো ওইটাই বললাম। অর্থাৎ ক্লান্তি জিনিসটা হচ্ছে বেশিরভাগ সময় মানসিক। আপনার বডি, আমাদের বডি কিন্তু খুব সহজে টায়ার্ড হয় না। বডি টায়ার্ড হতে হলে অনেক বেশি স্ট্রেস নিতে হয়, অনেক বেশি স্ট্রেস নিতে হয়। এ থেকে মুক্তির উপায় কি? আমি 2টো টেকনিক ফলো করতাম। নাম্বার 1, আমি উদাহরণ দিয়ে বলি, আপনাদের বুঝতে সহজ হবে। যখন বিসিএস পরীক্ষার জন্য পড়াশোনা করছিলাম, তখন আমার জন্য একদম বাঘের মতো ভয় পেতাম সাধারণ জ্ঞানকে। কিছুই পারতাম না, একদম কিছু পারতাম না। মানে বাংলাদেশ বিষয়ে বলি, আন্তর্জাতিক বিষয়ে বলি, কিছুই পারতাম না। তো আমি পড়তেছি পেন, বারবার পড়তেছি, মনে রাখার চেষ্টা করতেছি। যখন টায়ার্ড হয়ে পড়তাম তখন ওটা বন্ধ করে অঙ্ক করা শুরু করতাম বা ইংলিশ পড়া শুরু করতাম। কারণ ইংলিশ পড়লে বা অঙ্ক করলে যেহেতু এটা আমি ভালো পারি, আমার কাছে মনে হতো না আমি কোনো কাজ করতেছি, আমার ব্রেনকে কোনো প্রেশার দিতে হতো না, এবং সেটা আমার জন্য ছিল একটা রেস্ট করার উপায়। আমি আমার পড়াশোনাটাকে ওভাবে সাজিয়ে নিয়েছিলাম যে আমি যখন ক্লান্ত হব তখন আমি অঙ্ক কিংবা ইংলিশ পড়া শুরু করব, অন্য সময় যেগুলো আমি পারি না সেগুলো করব। অর্থাৎ আপনি যখন ক্লান্ত তখন আপনি যে কাজটা আপনার কাছে সহজ মনে হয় কিংবা যে কাজটা করা আপনি উপভোগ করেন, সে কাজটা করা শুরু করেন, আপনার ক্লান্তি চলে যাবে। নাম্বার 2, যখন আমি খুব টায়ার্ড ফিল করতাম তখন আমি ভাবতাম মনে মনে, যদি আমি চাকরিটা পেয়ে যাই তাহলে আমার জীবনটা কেমন হবে, আমার মা বাবার জীবনটা কেমন হবে, তারা কতটা খুশি হবে, তারা আমার জন্য সমাজের কাছে কতটা সম্মানিত হবে। এই জিনিসগুলো যখন ভাবতাম খুব ভালো লাগতো, খুব, সকল ক্লান্তি চলে যেত, আবার পড়াশোনা করতাম। এটা দেখা যায়? দেখা যায় না। এখানে কি লেখা আছে আমি বলছি। পৃথিবীতে সবাইকে তো খুশি করা সম্ভব না। পৃথিবীতে যদি আপনি সবাইকে খুশি করতে চান, আপনার জন্য একটা ভালো ওয়ে হচ্ছে আইসক্রিম বিক্রি করা। আইসক্রিম বিক্রি করা ছাড়া সবাইকে খুশি করা সম্ভব না। বা চকলেট বিক্রি করেন, সবাই খুশি হবে, আপনার থেকে চকলেট কিনবে হাসি মুখে, এছাড়া সম্ভব না। If you want to make everyone happy, sell ice cream. এবং পৃথিবীতে সবাইকে যদি কেয়ার করা শুরু করেন, আপনার পক্ষে বাঁচাটা খুব কষ্ট। সবাইকে কেয়ার করবেন না,
জেনে নেন, বুঝে নেন যাকে কেয়ার করছেন সে কেয়ার করার মতো কিনা, সে আপনার জীবনে কেয়ার করার মতো কিনা। না হলে এত কেয়ার করার দরকার নেই, আপনি আপনার কাজটা করেন, যে যাই বলুক। যখন রান্না ভালো হবে, মাঝে মধ্যে রান্নাটা যিনি করেছেন তাকে ডেকে থ্যাংক ইউ বলেন, খুব খুশি হয়। কিন্তু আমি দেখছি খুব খুশি হয়। প্রত্যেকটা মানুষ তার কাজের স্বীকৃতি চায়। উনি যদি আপনার কাজের বুয়াও হয়, আপনাদের বাসায় কাজের লোক হয়, তাকে ডেকে বলেন খালা রান্নাটা অনেক ভালো হয়েছে, খুব খুশি হয়। ওরা বেশি কিছু চায় না ভাই, এইটুকু চাই। এইটুকু আমরা অনেক সময় বলতে খুব কার্পণ্য করি, আর এইটুকু বললে আপনারও লাভ আছে। পরের বার উনি আপনাকে আরো মজা মজা রান্না করে খাওয়াবে, আরো টেস্টি জিনিস রান্না করে খাওয়াবে। আর মেয়েদেরকে রান্নার প্রশংসা করলে মেয়েরা সেই খুশি হয়, অনেক অনেক খুশি হয়। যখন যা খেতে ইচ্ছা করবে তখন তা খেয়ে ফেলবেন, এটা আমি করি। এর কারণ হলো, মানে আমার সব সময় মনে হয় আমি যে কোনো সময় মারা যেতে পারি। আমার এটা মানে সাবকনশিয়াসলি মনে হয়, অবচেতন ভাবেই মনে হয়। তো আমি যদি সেটা না খাই, যেটা খেতে ইচ্ছা করতে, যদি আমি মারা যাই, সেটা খাওয়ার সুযোগ আমার নাও হতে পারে, ওই জন্য আমি খেয়ে ফেলি। এমনও হয় গাড়ি নিয়ে যাচ্ছি, দেখি রাস্তায় ভাসতেছে পেঁয়াজু, আমি কিন্তু গাড়ি থামাই পেঁয়াজুটা খাই, যদি আমার খেতে ইচ্ছা করে, ভেতরের আত্মাটা চাই, খেয়ে ফেলি। তো আপনি বলতে পারেন যে ভাইয়া সব সময় তো এরকম খাওয়া যাবে না, সব সময় খেলে কি হবে? ভাইয়া সব সময় খেলে তো ভুঁড়ি বেড়ে যাবে, যখন যা ইচ্ছা খেয়ে ফেলে তো ভুঁড়ি বেড়ে যাবে। এক্ষেত্রে আমি একটা জিনিস ফলো করি, সেটা হচ্ছে আমি যতটুকু খাওয়ার ইচ্ছা করে আমি তার অর্ধেক খাই, চেষ্টা করি অর্ধেক খাওয়ার জন্য। এটা একটু হেল্প করে, যদি আমার ভুঁড়িটি অনেক বেড়ে গেছে, এসব কথা বলার কোনো অর্থ নাই। কিন্তু কিন্তু ওই যে যদি খেতে আপনি যদি তখন না খান, সেটা খাওয়ার সুযোগ যদি কখনো না হয়, খুব কষ্ট লাগবে। মানে মৃত্যুর পরে তো আসলে কোনো কষ্ট পাওয়ার সুযোগ থাকে না, সমস্যা, খেয়ে ফেললেই ভালো আর কি। আর যদি ভুঁড়ি বাড়ে, তাহলে আসলে কি হবে বলেন তো? ভুঁড়ি বাড়লে বলতে পারেন যে ভাইয়া ও তো পছন্দ করবে না আগের মতো, ও মানে তো বুঝছেন। আচ্ছা, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি ওর জন্য না হয় একটু জিমে টিমে গিয়ে আবার ফিগার টিগার বানালাম, হ্যাঁ, খাওয়া দাওয়া বন্ধ বন্ধ করে চিকনি চামেলি হয়ে গেলাম। এরপর যখন আমি তাকে পেয়ে যাব, ধরেন তার সঙ্গে আমার বিয়ে হলো, তখন তো আমি আর ভুঁড়ির দিকে কোনো নজর রাখবো না, আমি তখন ইচ্ছা মতো খাওয়া দাওয়া করবো, তাই না? তখন যদি সে আমাকে ছেড়ে চলে যায়, তখন আমি আরেকটা সে কোথায় পাবো? সে কি গাছে ধরে? খুব কষ্ট। আমি ভাই মনে করি যে মানুষটা আমার ভুঁড়িকে সহ্য করতে পারে না, সেই মানুষটা আমাকে সহ্য করতে পারবে, এটা আমি বিশ্বাস করি না। আচ্ছা, তো আপনার সবচাইতে সুন্দর ড্রেসটা কোনো বিশেষ দিনে পরার জন্য ফেলে রাখবেন না। আমার এক বন্ধুর সত্য ঘটনা বলি। আমার এক বন্ধু তার মাকে, মানে আন্টিকে একটা ড্রেস কিনে দিয়েছে, শাড়ি কিনে দিয়েছে ঈদের কিছুদিন আগে, বোধহয় 2 সপ্তাহ আগে। বলে কি আম্মা তুমি এটা ঈদের দিন পরবা। আন্টি কেন জানে? আন্টি বলে বাবা একটু পরি। বলে না না না, এটা তোমাকে ঈদের গিফট দিয়েছে, তুমি ঈদের সময় পরবে। বলে আচ্ছা ঠিক আছে। আন্টি তাই এই ঘটনার 4 দিন পর মৃত্যুবরণ করেন, মারা যান। আমার বন্ধু এখনো কান্না করে, আমি আমার আম্মাকে ড্রেসটা পরতে দিলাম না। ওই জন্য বললাম আপনার সবচেয়ে সুন্দর পোশাকটা কোনো বিশেষ দিনে পরার জন্য জমায় রাখবেন না, ওই বিশেষ দিন আপনার নাও আসতে পারে জীবনে। যে মোমবাতিগুলো বার্থডেতে জ্বালানোর জন্য, যে মোমবাতিগুলো জন্মদিনে জ্বালাবেন বলে যত্ন করে রেখে দিয়েছেন, জ্বালাই ফেলেন, ওই দিন আবার কিনেন, সমস্যা নাই, কোনো অসুবিধা নাই। লিসেন, রিল্যাক্স, থিঙ্ক। আমরা সবাই একটু নড়ে চড়ে বসি না, অনেকক্ষণ ধরে বসে আছেন। আমরা একটা ভিডিও ক্লিপ শুনবো, আমার খুব বেশি পছন্দের একটা ইনস্ট্রুমেন্টাল, আমি প্রায় সময় শুনতাম। তো এটা শোনার সময় আপনারা একটু ভাববেন আপনি আসলে লাইফে কি চান। আমাদের বেশিরভাগ মানুষের সমস্যা হলো আমরা সত্যিই জানি না আমরা কি চাই। একটু ভাবেন যে আপনি আসলে কি চান। আমি আপনাদের মধ্য থেকে 6 জনকে জিজ্ঞেস করব, আপনারা নিজেরাই বলেন, ভলান্টিয়ারি বলবেন, অথবা না হলে আমি অনুরোধ করবো বলার জন্য। হ্যাঁ, শুনি আমরা।
এটা একটা মুভির থিম সং। এই মুভিটার নাম হচ্ছে লাভ স্টোরি, আর এই গানটা হচ্ছে Where Do I Begin, Where Do I Begin। শুনতে পারেন, খুব চমৎকার। লাভ স্টোরি দেখেছেন কেউ এখানে যারা আছেন? 1970 সালের একটা মুভি, খুবই ভালো মুভি, এবং ওটার যে বইটা, ওটা ফেমাস একটা বই, এরিক সেগালের লেখা। ওই বইয়ের একটা ডায়লগ আপনারা অনেকে জানেন, ইফ ইউ লাভ মি নেভার সে সরি, নেভার সে থ্যাংক ইউ। একটা মুভিতে ইউজ করছিল, কোন মুভিতে বলেন তো? টাইটানিক। এটা অরিজিনালি হচ্ছে এই বইয়ের লাইন, লাভ স্টোরি বইয়ের লাইন। আবার এই গানটাকে আমাদের একজন গুরু, আমরা গুরু বলি, গুরু বাংলা করছিলেন আর কি, এটার সুরটাকে বাংলা করছিলেন, সুরটাকে ব্যবহার করে একটা বাংলা গান করছেন। জানেন গানটাকে? কোন গানটা? নচিকেতার গান। অনির্বাণ কি সেই ফেলে আসা দিন, এই গানটা নচিকেতার। আচ্ছা, যাই হোক, আমরা কে কি ভাবছি একটু শেয়ার করি, কেমন? আপনারা কেউ যদি নিচ থেকে বলতে চান খুব ভালো হয়, প্লিজ। পেছনে একজন দাঁড়িয়ে আছেন, বলবেন? কিন্তু মাইক্রোফোন, আচ্ছা একটু সামনে এসে বলেন, অসুবিধা নেই, আপনি বলেন, আমি এটা আবার, আপনি যেটা বলবেন সেটাকে আমি আবার বলবো মুখে। উনি কি আসছেন সামনে? জি আসেন আসেন আসেন। ও বলবে না? আচ্ছা জি, হাত তুলেন, হাত তুলেন, আমাদের ভলান্টিয়াররা আপনাদের হেল্প করবে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার যেটা হচ্ছে চিন্তা ভাবনা, আমি কোনো একদিন বাংলাদেশের রাষ্ট্রপতি হব। বাংলাদেশের প্রেসিডেন্ট হবেন? ওকে, নাইস, এটা মাথায় আসছে। ওকে, আর কিছু? জি বলেন বলেন, আমি আপনাকে আবার বলবো। আচ্ছা, উনি বললেন উনি এমন কিছু করতে চান, ধন্যবাদ আপনাকে, উনি এমন কিছু করতে চান যাতে মৃত্যুর পর ওনাকে মানুষ মনে রাখে এবং বলে এই মানুষটা পৃথিবী ছেড়ে চলে গেছেন, এতে পৃথিবীর অনেক ক্ষতি হয়ে গেছে বা দেশের অনেক ক্ষতি হয়ে গেছে। থ্যাংক ইউ। তারপর? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে আমি জানাতে চাই যে আমাদের মধ্যে আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। আর আজকে আপনাকে দেখার পরে, আপনার কথাগুলো শোনার পরে, মানে আমার মধ্যে এরকম স্পৃহা এবং শক্তি মানে জন্ম নিচ্ছে যে আমি ভবিষ্যতে আমার নিজেকে আপনার মতো একজন প্রতিষ্ঠিত এবং সফল ব্যক্তিরূপে দেখতে চাই। ওকে, থ্যাংক ইউ। আমরা দোয়া করি আপনি সেটা হন এবং অন্তত একজন সুগৃহিণী হন। মেয়েদের জন্য একটা বেস্ট ক্যারিয়ার। আমি মেয়ে হলে জীবনও চাকরি করতাম না। যাই হোক, তারপর? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার যা চিন্তা ভাবনা, আমি শুধু ভাবছি আমি যে কোনো মূল্যে হোক আমার মা বাবার ইচ্ছা পূরণ করব। আমার আব্বু আম্মু যেটা চাই সেটা আমি পূরণ করব, আর কিছু চাই না। উনি যে কোনো মূল্যেই হোক ওনার মা বাবার ইচ্ছা পূরণ করবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এদিকে পেছনে, একদম পেছনে, আপনি একটু কিভাবে যে আমরা শুনি আমি আসলে বুঝতেছি না। আসসালামু আলাইকুম। আপনি কই? হ্যাঁ, আমি ফার্স্ট এরকম একটা প্রোগ্রামে এসে ইমোশনকে কন্ট্রোল করতে পারিনি। আপনার কথা শুনে সত্যি তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না এবং অনেক কাঁদছিলাম। আপনি যখন আপনার লাইফের কষ্টের কথাগুলো বলছিলেন তখন আমারও খুব মনে হচ্ছিল, কারণ আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি, কিন্তু সেখানে আসার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, সেটা শুধুমাত্র পড়াশোনা করার জন্যে। আর তাই আমিও চাই যেমন আপনি থেমে থাকতে পারেননি, থেমে ছিলেন না, আজকে প্রতিষ্ঠিত হয়েছেন, সেরকমই আমি যে সংগ্রামটা করে পড়াশোনা করছি, সেই সংগ্রাম করে যেন আমি আপনার মতো প্রতিষ্ঠিত হতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। উনি প্রতিষ্ঠিত হতে চান। ওকে, আর কিছু? এখানে একজন বলতে চাচ্ছেন, হোয়াইট টি শার্ট। আপনি বলেন, আমি শুনতে পাবো, বলেন। ওয়ালাইকুম আসসালাম। ওকে, উনি এমন কিছু করে দেখাতে চান যেটা মানুষ ভাববে যে হ্যাঁ তার দ্বারাই সম্ভব। থ্যাংক ইউ। আর কিছু? জি জি, এই যে এখানে সামনে ভাইয়া, সামনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার ফিউচার হাজবেন্ডের খবর আছে, এইভাবে কড়া করে কেউ বলে? সরি, আচ্ছা, আমার নাম সাইমা নাহা।
আমি মূলত একটা উদ্যোক্তা হতে চাই, যে আমি চাই যে আমি আমার রাজশাহী শহর বেশি আগিয়ে নিয়ে যাব, এমন কিছু করব যাতে সবাই আমাকে মনে করে এবং সবাই যাতে মনে করে ইভেন আমার মৃত্যুর পরও যে না ছিল সানা, আমার নামটা যাতে সব জায়গায় থাকে। থ্যাংক ইউ। আমি দেখেছি অনেক ভালো নারী উদ্যোক্তা আছেন। সেদিন একটা রেস্টুরেন্টে খেতে গেলাম, সুখীর রান্নাঘর, তো খুবই চমৎকার, খুব চমৎকার, আমি ইমপ্রেসড, ভালো। ইভেন ওখানে যখন আমি খাওয়ার পর কিছু মানে বকশিস দিতে চাইলাম, বকশিস নিল না। ওনার যে আত্মসম্মান বোধ আমাকে খুব মুগ্ধ করছে যে ওখানে বকশিস দেওয়া যাবে না এবং অনেক সস্তায় খাওয়া যায়। আমি জানি না এত সস্তায় কিভাবে খাওয়াই। এরকম অনেক নারী উদ্যোক্তা আছেন ভালো ভালো। থ্যাংক ইউ। আর কিছু? ভাইয়া আসসালামু আলাইকুম। কি মেয়েরা বেশি কথা বলে, ছেলেরা কোনো কথাই বলে না, এটা কি? জি বলেন। আচ্ছা আমরা ছেলেদের সুযোগ দিই একটু, ওনার পরে ছেলেদেরকে দেন। হ্যাঁ বলেন। ভাইয়া এই ভিডিও ক্লিপটা দেখার পর আমার ঘুরতে যেতে ইচ্ছে করছে। এই তো, থ্যাংক ইউ। আমি এটাই বুঝি না ভাই, আপনারা এত সুন্দর এত রাস্তা দেখছেন, এত সুন্দর কিছু দেখছেন, কারো ঘুরতে ইচ্ছা করতেছে না। কি সব প্রতিষ্ঠিত হব, হ্যান হব, ত্যান হব। আমার এটা দেখার পর প্রথমে মাথায় আসছে আমি এখানে ঘুরতে যাব, এটা মাথায় আসছে। বলেন, আমাকে ছাড়া যাবেন? আপনি লম্বা হওয়ার প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ হবে। হ্যালো ভাইয়া, হবে। আমি এখানে। হ্যাঁ জি। কোন দিকে ভাই? আমি পেছনে। হ্যাঁ বলেন, যদি শুনতে পাই আমরা। আমি এমন একটা কাজ করতে চাই যে কাজটাতে আমি খুব আনন্দ ফিল করব এবং কাজ আমার বাবা মা এবং ভাই বোন এবং পরিবারকে খুব বেশি সময় দিতে পারবো। থ্যাংক ইউ। উনি এমন একটা কাজ করতে চান যে কাজটাতে উনি অনেক আনন্দিত হবেন। আমি অতটুকু শুনে ভাবছিলাম উনি ঘুমাতে চান, পরে শুনলাম উনি ওনার বাবা মাকেও ওই কাজটাতে খুশি করতে চান, তাহলে আর সেটা হচ্ছে না। তারপর আর কিছু? জি এখানে এখানে বলেন। আচ্ছা বলেন, পেছন থেকে বলেন। হ্যালো। জি শুনছি দাদা, আমি খুব শীঘ্রই সরি। হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ। হ্যালো হ্যালো, শুনছি, বলেন। বলছিলাম বলো বলো বলো। দাদা, আমি আপনার সাথে খুব শীঘ্রই কোনো একটা প্রোগ্রামে এক টেবিলে বসতে চাই। এক টেবিলে বসতে চান? আজকে বসেন, ওখানে টেবিল রাখা আছে, এক টেবিলে বসবো আমরা ইনশাআল্লাহ। তারপর এখান থেকে বোধহয় শুনতে। জি বলেন বলেন। হ্যাঁ বলেন। আপনি একজন ভালো মানুষ হতে চান, ওকে দোয়া করি। সফল হওয়ার চাইতে ভালো মানুষ হওয়াটা বেশি ইম্পর্টেন্ট। আর কিছু? হ্যাঁ বলেন আপু। হ্যালো। জি হ্যালো, বলো। হ্যাঁ হ্যালো। আচ্ছা, মনে করি আমি আপনাকে দেখতেছি, বলেন। আমি নতুন কিছু করতে চাই, যেমন আপনি কিছুক্ষণ আগে। হ্যালো। নতুন কিছু মানে কি ধরনের নতুন কিছু ভাই? আপনি তো কালকে হাত দিয়ে হাঁটা শুরু করতে পারেন, এটা নতুন কিছু। ওরকম কিছু কিনা? কিরকম? আপনি যেমন একজন আলাদা রাস্তাতে গেল, ঠিক আমি সেরকমই আলাদা রাস্তাতে যে নতুন কিছু করতে চাই, যেটা সবাই আমাকে দেখবে এবং আমার অনুসারী হবে, যেমনটা আজকে আপনার অনুসারী সবাই, ঠিক সেরকম। আমার অনুসরণ করে হুদাই, অনেকে মনে করে আমার অনুসরণ করলে বিসিএস হয়ে যাবে, অনুসরণ করে হুদাই, কোনো কারণ নাই ভাই, বুঝছেন তো? যেটা বলতেছেন, আপনাকে ভিন্ন কিছু করতে হলে কিন্তু ভিন্নভাবে লাইফটাকে সাজাতে হবে, এটা বোঝেন। আমরা অনেকেই চাই ভিন্ন কিছু করতে, কিন্তু আগে আমরা যেমন করে সময়টাকে কাটাতাম তেমন করেই সময়টাকে কাটাতে থাকে, এতে কিন্তু হবে না। যদি আপনি ভিন্ন কিছু করতে চান তাহলে আপনাকে এমন কিছু করতে হবে যা আপনি কখনো করেন নাই, ওই কাজগুলো করতে হবে, রুটিনটাকে চেঞ্জ করতে হবে। থ্যাংক ইউ। আমরা নিব নাকি আবার শুরু? ভাই সাউন্ড নাই। হ্যালো। এটা পরে পরে, এটা দেখে সেলফি তোলার হ্যালো ভাই আসছে, পাগল নাকি? বলেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। উনার মা উনাকে এই জায়গায় নিয়ে আসার জন্য অনেক দুর্গম পথ পাড়ি দিয়েছেন। উনি চান উনার মাকে এই ধরনের একটা সুন্দর রাস্তায় নিয়ে ঘোরার। চমৎকার, খুবই চমৎকার, ইনশাল্লাহ। হ্যালো ভাইয়া, আপনাকে একটা ভালো বুদ্ধি দিই। আমি যেটা ফলো করি, আমার হয়তোবা সুযোগ হবে না, সময় হবে না, আমি একটা বাইরের কান্ট্রি ঘুরতে যাব বা এত সুন্দর রাস্তায় হাঁটবো কিংবা সুইজারল্যান্ড ঘুরে আসবো, কিন্তু আমার বাসার পাশে যে ক্ষেতটা, যেখানে সকালবেলা অনেক সুন্দর করে শিশির পড়ে, যেটা আমার কখনোই দেখা হয় নাই, ওখানে তো আমি হাঁটতে পারি। এই কাজটা আমি মাঝে মধ্যে করি, খুব ভালো লাগে, বিশ্বাস করেন। কারণ আমরা যারা, আমাদের যাদের ক্ষমতা কম কিন্তু আনন্দ করতে ইচ্ছে করে, আমি কেন করব না? আমি ধরে নিই আমার বাসার পাশের রাস্তাটা সুইজারল্যান্ডের মতো সুন্দর, অনেক ভালো লাগে।
সব তো মানসিক, তাই না? থ্যাংক ইউ। জি বলেন আর কিছু ভাইয়া। জি বলেন। আমি নিজেকে আমার নিজের কর্মের মাধ্যমে এমন একটা জায়গায় এমনভাবে প্রতিষ্ঠিত করতে চাই যে মানুষ শুধু আমার নামে না, আমার নামে কেউ আমাকে চিনবে না, আমার কর্মের মাধ্যমে আমাকে, আমার কর্মকে আইডল করবে এবং আমার কর্মের মাধ্যমে আমার দেশকে সারা বিশ্বে পরিচিত করবে। থ্যাংক ইউ। উনি ওনার কাজের মাধ্যমে ওনাকে পরিচিত করাতে চান দেশের কাছে, বিশ্বের কাছে। ওকে, এখন আমরা ফিরে যাই ক্যারিয়ার আড্ডায় নাকি? হ্যাঁ, আপনি আপনার ক্রাশকে ট্যাগ করতে চান। হেট করতে চান, ঘৃণা। কেন? ও এই রাস্তাকে আপনি ঘৃণা করতে চান, আপনার ক্রাশকে ঘৃণা করতে চান, কারণ আপনি ক্রাশকে পাবেন না ওই জন্য। ওরে বাবা কি ভয়ঙ্কর। আচ্ছা, আর কিছু? জি বলেন। জি বলেন বলেন। আমি একটু শুনি। হ্যাঁ, আপনি বলতে চান? ওকে, থ্যাংক ইউ। ওকে, উনি পজিটিভ মানুষ হতে চান। ওকে, আমরা পরের স্লাইডটায় যাই। থ্যাংক ইউ। আমি খুব মজার একটা রিপ্লাই পাইছিলাম কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে। ওখানে আমি বলছি যে এটা শোনেন এবং আপনার মৃত্যুর পর আপনার কবরের গায়ে যদি কিছু লেখা থাকে, সেই লেখাটা কেমন হলে আপনার ভালো লাগবে এটা একটু ভাবেন। যেমন আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের কবরের গায়ে কি লেখা আছে জানেন কেউ? জানেন কেউ? তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারা দিনমান, কারো ধ্যান ভাঙিব না, এই কথাটা লেখা আছে। তখন আমি বলছি যে আপনারা কি চান বলেন। তো একটা আনসার আমার খুব মজা লাগছে, খুব। বলছে যে ভাই আমি বলতে চাই, দোতলায় বসছিল ওখানে, ওই অডিটোরিয়ামটা দোতলাতেও আছে আর কি। বলে ভাই আমি এখান থেকে বলবো, আমার কোনো মাইক্রোফোন লাগবে না, বলো সমস্যা নাই। বলে ভাই আমি চাই আমার কবরের গায়ে লেখা থাকবে আমি নাই, তোরা কেউ থাকবি না। জীবনের আরো কিছু গল্প। ঝড়ো হাওয়ায় উড়ে আসা একদিনের গল্প একটু শেয়ার করি আপনাদের সাথে। 2011 সালের নভেম্বরের 1 তারিখ, 2011 সালের নভেম্বরের 1 তারিখ। তো আমি তো প্রচুর ফেসবুক ইউজ করি, তো তখনও করতাম। হঠাৎ ওই সময় কিন্তু আমরা বিসিএস পরীক্ষা দিয়েছি, রেজাল্ট হয় নাই, আমরা সবাই ওয়েট করতেছি। তখন তো এমনিতেই খুব মন টন খারাপ, টেনশন, খুবই মন খারাপ ছিল। আর আমার লাইফের অনেক কষ্ট ছিল বিধায় আমার মনটা আসলে খুব খারাপ ছিল। ভাবতেছি কি করব কি করব, কি হবে কি হবে। তো নভেম্বরের 1 তারিখ রাত 11:30টায় আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে ঘুমাই পড়ি। ডিঅ্যাক্টিভেট করার উদ্দেশ্য ছিল পরের দিন নভেম্বরের 2 তারিখ ছিল আমার জন্মদিন। পরদিন যদি আমার ফেসবুক অ্যাকাউন্টটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে অনেকেই দেখবে সেদিন আমার জন্মদিন, অনেকে উইশ করবে, আমাকে নিয়ে ভালো ভালো কথা বলবে, তাই না? কিন্তু যে মানুষটা তার ফ্যামিলিকে এতটা অপমান করেছে, যে মানুষটার জন্য তার ফ্যামিলিকে এতটা অপমানিত হতে হয়েছে, যে মানুষটাকে পৃথিবীর কেউ পাত্তাই দেয় না, গোনেই না, যে মানুষটা এত বাজে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, তাকে তো সম্মান করার কিছু নাই। এটা আমার কাছে মনে হয়েছিল। আমি অনেক অভিমানী ছিলাম, অনেক জেদি ছিলাম যে না, আমাকে নিয়ে কেউ ভালো কিছু না বলুক, সবাই আমাকে গালি দিক, এটাই আমার জন্য ভালো, আমি গালি ডিজার্ভ করি, আমরা গালি দিক, বাজে বাজে কথা বলুক, আমি তো ভালো মানুষ না, কেন সবাই আমাকে এত কিছু বলবে। খুব কষ্ট হচ্ছিল, অনেক অভিমান থেকে। তো পরের দিন স্বাভাবিকভাবে কেউ আমাকে উইশ টুইশ করে নাই তেমন একটা। যারা জানতো একেবারেই তারা শুধু উইশ টুইশ করছে, ফোন করছে, আমি একটা ফোন ধরে নাই, শুধু টেক্সট দেখছি, মেসেজ দেখছি। তো আমরা রেজাল্টের জন্য ওয়েট করতেছিলাম অনেকক্ষণ ধরে, আজকে হবে, কালকে হবে, পরশু হবে, রেজাল্ট হয় না, রেজাল্ট হয় না। বিভিন্ন গুজব ছড়াই অমুক দিন হবে, তাও হচ্ছে না। নভেম্বরের 2 তারিখ দুপুর 2টার দিকে আমার এক ফ্রেন্ড ফোন করে বললো, দোস্ত আজকে রেজাল্ট হতে পারে।
দূর বেটা রেজাল্ট হবে, সত্যি হতে পারে, মানে হবে বলে আজকে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তখন যে ফোন করছে ও কিন্তু মানে জেনে শুনে বলার মতো মানুষ, হাউ কথা বলার মানুষ না। টেনশনে পড়ে গেলাম, এতদিন রেজাল্ট হয় না এটা নিয়ে মন খারাপ। যখন শুনলাম আজকে রেজাল্ট হবে তখন মনে হচ্ছিল কি দরকার ছিল, এরকম টেনশন কাজ করছে। সেই রকম আমি মুভি দেখতে শুরু করলাম। তখন আমি প্রচুর মুভি দেখতাম, প্রচুর মুভি দেখতে শুরু করছি, উল্টা পাল্টা, মাথা কাজ করতেছে না। তো কি দেখা শুরু করলাম? গডফাদার 2। ভাই এটা কেউ দেখে টেনশনের সময় মন রিল্যাক্স করার জন্য? দেখতেছি বিরক্ত লাগতেছে, পরে ওটাও বন্ধ করলাম। এরপর দেখা শুরু করলাম দ্য 400 ব্লোজ, একটা মুভি আছে, অনেক পছন্দের মুভি আমার, দ্য 400 ব্লোজ, তাও ভালো লাগতেছে না। এরপর বিকাল 4টার দিকে একটা ফোন আসলো, টেনশন, প্রচুর টেনশন। আমি বারবার শুধু বলতেছিলাম যে একটা চাকরি পেলে হবে। আমার প্রথম পছন্দ ছিল কাস্টমস, সেকেন্ড ছিল পুলিশ। একটা চাকরি পেলে হবে, পুলিশ হোক, অ্যাডমিন হোক, যেখানে হোক, আমার একটা চাকরি দরকার, খুব দরকার চাকরি। ফোন আসলো, আমরা একটু কিছুক্ষণ পজ দিই, হ্যাঁ, আজানটা শেষ হোক। না ভাই আমি তো জানি না। বলে আপনি কাস্টমসে ফার্স্ট হয়েছেন। বলে ভাই মানে কি? বলে প্রথম হয়েছেন আপনি। বলে কেন? আমি বলছি কেন? দূর ভাই আপনি দেখেন তো রেজাল্টটা। বলে ভাই আমার রেজাল্ট, আমার রোল নাম্বার 30 26 53। এটা শোনার আগে উনি ফোনটা কেটে দিয়েছে, উনি অনেক ব্যস্ত ছিলেন। পরে আমি অনেক ভয়ে ভয়ে ঢুকলাম, কারণ ভাই চাকরি পাইছি এটা মানা যায়, প্রথম হয়েছে এটাকে মানা যায়, জিনিসটা একটু কেমন না। পরে আমি ঢুকলাম পিএসসির ওয়েবসাইটে, অনেক বেশি জ্যাম ছিল, লোড হতে অনেকক্ষণ সময় লাগলো। পরে অনেক ভয়ে ভয়ে নামালাম ওই পিডিএফ ফাইলটা, রেজাল্টের পিডিএফ ফাইলটা নামালাম। নামানোর পর দেখি কি, যে ফন্টে রেজাল্ট দিয়েছে ওই ফন্টটা আমার কম্পিউটারে নাই। পরে ওই ফন্টটাও নামাইছি, নামানোর পর দেখলাম বিসিএস শুল্ক আবগারির প্রথম রোল নাম্বারটা আমার 30 26 53। তো আমি আসলে বুঝতেছিলাম না যে প্রথমে থাকার মানে কি, আমি কি করছি, মানে মাথা কাজ করতেছিল না। সিরিয়াসলি আনন্দ মানা যায়, এত আনন্দ কিভাবে মানবো? চুপচাপ ঝিম ধরে বসে থাকলাম, ওয়েট করলাম এবং মনে মনে বললাম যে হাই যেন এটার কোনো কারেকশন না আসে, যদি কারেকশন আসে আমি শেষ, আমি আর থাকবো না। পরে আবার নামালাম, প্রায় 7-8 মিনিট পর নামাইছি, দেখি যে না একই জিনিস আছে। তখন বুঝছি আমি আসলেই চাকরি পাইছি, এবং এটার যে আনন্দটা এটা আসলে মানে বলে বোঝানো যাবে না। এবং ওই একটা সেকেন্ড রেজাল্ট দেখার আগ মুহূর্ত এবং পরের, মানে রেজাল্ট যখন আমি দেখলাম ওটার পরের মুহূর্ত এবং ঠিক আগের মুহূর্ত পুরো লাইফটাকে চেঞ্জ করে দিচ্ছে আমার। তখন আমি ভাবতেছি যে আজকে থেকে আমি অনেক, মানে আমার কিছুটা হলো দাম আছে। আমাকে কেউ, আমি কিন্তু ফোন দিলে কেউ করতো না, আমার বন্ধু বান্ধবকে ফোন দিলে বেশিরভাগই রিসিভ করতো না। তখন ভাবলাম আমি ফোন করলে আমার ফোনটা রিসিভ করবে অ্যাটলিস্ট, এবং কিছু মানুষ, মানে মানুষ আমাকে তাচ্ছিল্য করবে না আগের মতো। আমার আব্বা আম্মা আমার জন্য সম্মানিত হবে, ওদেরকে কেউ কথা শোনাবে না। এটা আমার জন্য অনেক বড় কিছু ছিল ওই সময়টাতে। আমার মা ঘুমাচ্ছিলেন পাশের রুমে, মাকে ডাকলাম, ডেকে বলছি মা আমি প্রথম হয়েছি, আমি চাকরি পাইছি। মা আমাকে জড়াই ধরে কান্না করে দিচ্ছে। হ্যাঁ, তো আমাকে যদি কেউ জিজ্ঞেস করে রেজাল্ট বের হওয়ার পর আপনার কেমন লাগছে, আমার ওই একটা জিনিস মনে পড়ে, আমার মায়ের চোখের পানিটা, এটার দাম অনেক আমার জন্য, অনেক, আর কিচ্ছু মনে পড়ে না। পরে বাবাকে ফোন করলাম, বাবা আসলো কোর্ট থেকে, আমার ছোট ভাই সে মিষ্টি নিয়ে আসলো, মানে এটা অন্যরকম ব্যাপার। ওই জন্য বললাম একটা মুহূর্ত, একটা সেকেন্ড আপনার লাইফটাকে পুরো চেঞ্জ করে দিতে পারে। আর আমি আমার লাইফ থেকে শিখছি,
আল্লাহ কখনোই কাউকে চিরকাল অসম্মানিত করে রাখেন না। আপনি সম্মানিত হবেন, তবে সম্মানিত হওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, অনেক আন্তরিকভাবে পরিশ্রম করতে হবে, তাহলে আপনি নিশ্চয়ই সম্মানিত হবেন। We all are crying for love. আমাদের আসলে সবচাইতে বেশি দরকার হচ্ছে ভালোবাসা। কেমন দেখি একটু।